আমরা এখন শিখব ব্যয় সংক্রান্ত জাবেদাগুলোর প্রথম ভাগ। ব্যয়গুলো একটু বেশি, তোমরা জানো। তো আমরা ব্যয়গুলোকে দুই ভাগে ভাগ করে আজকে এখানে 9টি রেখেছি। তো ব্যয়গুলো হচ্ছে কি, যখন আগে একটা কথা বলি, সেটা হচ্ছে নগদ টাকা যখন আসে নগদান হিসাব, আমরা ডেবিট লিখি। নগদ টাকা যখন চলে যায় তখন আমরা কি করি, সম্পদ কমে গেছে বিদায় নগদান হিসাব ক্রেডিট লিখি। তো এইটা যে এগুলো যেহেতু ব্যয়, আর সাধারণত ব্যয় করলে সাধারণত টাকা কি হয়, চলে যায়। তো এখানে সাধারণত নগদানি ক্রেডিট হয়। তারপর আমরা দেখি, প্রথম থেকে দেখি যে 1 নম্বর যদি আমরা দেখি, কি বলা আছে, বেতন প্রদান 10,000 টাকা। যখন তুমি কর্মচারীদেরকে দোকানের কর্মচারীদেরকে বেতন দিয়ে দাও, তোমার কি হয়, টাকা চলে যায়। তাহলে নগদান হিসাব আমরা কি লিখবো, ক্রেডিট। এখন ডেবিট আগে লিখতে হয়। ডেবিটটা একটা কিছু লিখতে হবে, টাকাটা কেন গেছে। টাকাকে যদি তুমি প্রশ্ন করো যে টাকা তুমি কেন গেছো, তাহলে টাকা কি বলবে, যে আপনি বেতন দিছেন, বেতন প্রদান। অর্থাৎ একটা কারণ তো থাকবে। টাকা আমনে, অর্থাৎ টাকা একবারে কোনো কারণ ছাড়াই যে টাকা চলে যাবে তা না, একটা কারণ নিশ্চয়ই থাকবে। যে এখানে কারণটা হচ্ছে কি, বেতন দিয়েছি এই জন্য, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট। এটা হচ্ছে আমার 1 নম্বর চাপে। 2 আসা, এখানে খেয়াল করো 2 নম্বর কি বলা আছে, অফিস ভাড়া প্রদান 5,000 টাকা। তাহলে এই যে আমরা যখন অফিসের ভাড়া দিই বা দোকানের ভাড়া দেই, দোকান ভাড়াটাই অফিস ভাড়া বলা হয়। তো ভাড়া দিলে টাকা চলে যায় নগদান হিসাব ক্রেডিট। আর টাকাটা কেন গেল, ভাড়া দিছি এই জন্য। অফিস ভাড়া লিখলে হবে, শুধু ভাড়া লিখলেও হবে। অফিস ভাড়া হিসাব ডেবিট অথবা ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে এসো 3 নম্বর যাবে দেয়, কি বলা আছে দেখো। 3 নম্বর যাবে বলা আছে বীমা প্রিমিয়াম প্রদান। এখানে আসলে জীবন বীমা বলা নাই, শুধু বীমা বলা আছে। শুধু বীমা মানে হচ্ছে ব্যবসায়ের বীমা, জীবন বীমাটা হচ্ছিল মালিকের। এখানে যেহেতু শুধু বীমা বলা আছে, এটা ব্যবসায় 1,000 টাকা প্রদান চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। টাকাকে যদি তুমি প্রশ্ন করো কেন টাকা গেছে, তাহলে উত্তর হবে কি, বীমা প্রিমিয়ামের জন্য। তাহলে আমরা লিখলাম বীমা হিসাব বা বীমা ব্যয় হিসাব ডেবিট। এরপরে যদি আসো 4 নম্বরটাতে আসো, কি বলা আছে দেখো, মজুরি প্রদান 4,000 টাকা। যেহেতু প্রদান করছি, টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কেন টাকা গেছে, মজুরি দিছি এই জন্য, তাহলে মজুরি ব্যয় হিসাব ডেবিট। এরপরে আসো 5 নম্বরে দেখি যে কাগজ কালি ও কার্বন ক্রয়। আমরা জানি কাগজ কালি নামে কোনো হিসাব নাই, এগুলো বুঝে নিতে হবে। কাগজ কালি কার্বন এগুলো হচ্ছে মণিহারি, এগুলোকে আমরা এক কথায় বলবো মণিহারি। তাহলে এগুলো যদি আমরা ক্রয় করি, টাকা চলে যায়, আমাদের কাছ থেকে 500 টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। আর কেন গেছে, মণিহারির জন্য, মণিহারি হিসাব ডেবিট। এরপরে আসো 6 নম্বরে আসো, কি বলছে দেখো, দোকানের প্রচার বাবদ দেয়। তো দোকানে যখন প্রচারের দরকার হয়, প্রচারের জন্য ব্যয় 2,000 টাকা, 2,000 টাকা কি করছেন, ব্যয় করছেন। তাহলে টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর আমরা জানি প্রচারণা করা, এটা হচ্ছে বিজ্ঞাপন। প্রচারণা করা হচ্ছে বিজ্ঞাপন, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। এই হলো 6 নম্বর। এরপর আসো 7 নম্বরে আমরা দেখি। 7 নম্বর কি বলছে, ঋণের সুদ প্রদান 1,000 টাকা। টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর যে কি কেন গেছে, ঋণের সুদের জন্য গেছে টাকাটা, তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট। এই হলো আমার 7 নম্বর। এবার 8 নম্বরটা আমরা দেখি। তো 8 নম্বর একটু মনোযোগ দিবা। বাটা প্রদত্ত হলো, মানে বাটা দেওয়া হলো, বাটা মানে ছাড় দেওয়া হলো। তো আসলে তুমি কাউকে ছাড় দিছো মানে যে তোমার পকেট থেকে টাকা বের করে দিছো, এরকম না। তার কাছ থেকে তুমি 5,000 টাকা পাইতা, এখন তুমি বলছো যে সে যদি এখনই টাকাগুলো দিয়ে দেয় বা অল্প কিছু সময়ের মধ্যে টাকাগুলো দিয়ে দেয়, তাহলে 4,500 টাকা দিলেই হবে, 500 টাকা ছেড়ে দিবা। তো তার মানে এই নয় যে তুমি তাকে পকেট থেকে 500 টাকা বের করে দিবা। তার পাওনা থেকে, তুমি তার থেকে যে পাওনা আছো, ওই পাওনা থেকে একটা অংশ ছেড়ে দিবা, অল্প কিছু টাকা
ছেড়ে দিবে, এটাই হচ্ছে ছাড়, এটাই হচ্ছে বাটা। তাহলে এক্ষেত্রে খেয়াল করো, নগদের কাজ নাই, কারণ নগদ টাকা যাবেও না আসবেও না। যদি ওইটা দেয় কিন্তু টাকা দিতে হবে না, তার সে সে আমাকে যে টাকাগুলো দেওয়ার কথা তার থেকে কম টাকা দিবে, আমি তাকে 500 টাকা ওখান থেকে ছেড়ে দিব, কমাই দেব। তো সে কি? সে হচ্ছে দেনাদার। আমরা যাদের কাছ যারা আমাদেরকে টাকা দেয় তারা কে? নিশ্চয়ই আমরা পূর্বে তাদের কাছে বাকিতে বিক্রয় করেছি, তারা আমার দেনাদার। তারা এখন আমাকে টাকা দিতে যাইয়া সবগুলো টাকা না দিয়ে কিছু টাকা কম দিবে, আর এটাই হচ্ছে ছাড়, এটা আমি ছাড় দিব তাদেরকে। তাহলে এখানে যেহেতু আমি বাটা দিব, বাটাটা একটা ব্যয়, তাহলে আমরা লিখবো প্রদত্ত বাটা হিসাব, প্রদত্ত বাটা হিসাব ডেবিট। যেরকম বেতন ডেবিট হয়েছে, ভাড়া ডেবিট হয়েছে, বিমা ডেবিট হয়েছে, ঠিক একইভাবে বাটা দিছি, আমি ছাড় দিছি, তাহলে এটা একটা ব্যয়, এই জন্য বাটা হিসাব ডেবিট। এখন কাকে ছাড় দিছি বা এই ছাড় দেওয়ার কারণে দেনাদার কমে গেছে। দেনাদার আগে ছিল 5,000 টাকা, এখন আমি 500 টাকা ছাড় দেওয়ার কারণে দেনাদার কমে 500 টাকা কমে গেছে, অর্থাৎ দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। এরপর আসো 9 নম্বর, যেটি 9 নম্বর কি বলা যায় দেখো, বিক্রির জন্য আসবাবপত্র ক্রয়। এখানে একটু খেয়াল করো যে বিক্রির জন্য আসবাবপত্র ক্রয়, তো আসবাবপত্রটা কেন ক্রয় করা হয়েছে? বিক্রয়ের জন্য, দোকানে এনে বিক্রয় করে দিবে, তাহলে এটা একটা পণ্য। আমি বলবো এই আসবাবপত্রটি হলো কি একটি পণ্যের মতোই পণ্য। এটাকে খেয়াল করো, যখন তুমি কোনো কিছু ক্রয় করো তখন তোমার কাছে দুইটা অপশন থাকে। কেন ক্রয় করতেছো? এগুলো কি দোকানে আনি কাস্টমারের কাছে বিক্রয় করার জন্য, নাকি তুমি ব্যবহার করবে? তো যদি ব্যবহারের জন্য ক্রয় করো, যে এটা আমি ব্যবহার করব, এমন কিছু ক্রয় করলে সেগুলো সম্পদ, সেগুলা ক্রয় না। কিন্তু যদি কাস্টমারের জন্য আনো, ক্রয় করো যে এগুলো আমি কাস্টমারের কাছে বিক্রি করব, তাহলে সেটা সম্পদ না, সেটা হবে ক্রয় বা পণ্যদ্রব্য। সোজা কথা সেটি হচ্ছে পণ্যদ্রব্য বা ক্রয়। তাহলে খেয়াল করো, যেহেতু তুমি ক্রয় করছো, টাকা তোমার চলে গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর এখানে যেহেতু কাস্টমারের জন্য ক্রয় করছো, তাহলে এটা কিন্তু আসবাবপত্র হিসাবে না, এটা হবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। যেহেতু এটি সম্পদ বলা যাবে না, কারণ সম্পদ হলে তো তোমার দোকানে থাকতো, এটি তো দোকানে থাকবে না, এটি কাস্টমার নিয়ে যাবে। তার মানে এটা কাস্টমারের জন্য ক্রয় করছে, এটা হচ্ছে পণ্যদ্রব্য, ব্যবসায়ের পণ্য। আর তাই এটা হচ্ছে ক্রয়, পণ্যকে আমরা বলি ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।